আইএসএল শুরু হওয়ার আগেই ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কিন্তু আজকে একটা শেষ প্রস্তুতি ম্যাচ হয়ে গেল, এটা বলাই যায়। এরপর ইস্টবেঙ্গল সরাসরি আইএসএল এর মঞ্চে খেলবে, কিন্তু প্রস্তুতি ম্যাচে এরকম ঘটনা ঘটবে, তারকা প্লেয়ার এত বড় চোট পাবে, সত্যি ভাবতে পারিনি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের ম্যাচ নিয়ে, ইস্টবেঙ্গল দলকে নিয়ে, ট্রান্সফার নিউজ নিয়ে, অস্কার ব্রুসন কি দলকে নিয়ে পরিকল্পনা করছে সেই নিয়েও আলোচনা রয়েছে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কীরকম শুনছো যে আজকে নাকি গ্যালারি থেকে ইঁট ছোঁড়া হয়েছিল, সেই ইঁটের আঘাতে নাকি ইস্টবেঙ্গলের তারকা প্লেয়ার চোট পেয়েছে, এরকমই তো শুনেছো নাকি? ভাই গুলি মারো সেই সব খবরে, বাস্তবের মাটিতে পা রাখো, কি ঘটনা ঘটেছে সেটা শোনো। তো সেটা বলার আগে প্রথমেই আমরা ইস্টবেঙ্গলের আজকে প্লেইং 11 নিয়ে যদি আমরা কথা বলি, প্রথম থেকে কিন্তু গোলে গিল শুরু করেছিল ডিফেন্স লাইনে জয় গুপ্তা, আনোয়ার আলী, লালচং নুঙ্গা এবং মোহাম্মদ রাকিব। মাঝে মাঠে সল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ, মিগুয়েল ফিগুয়েরাকে রাখা হয়েছিল এবং আক্রমণ বিভাগে বিপিন সিং, পিভি বিষ্ণু এবং ডেভিডকে রেখে কিন্তু দল নামিয়েছিল কোচ অস্কার ব্রুসন। অপরদিকে মোহামেডানের কথা বললে তারা কিন্তু অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়েই খেলেছে, তাদের কাছে তো কোনো বিদেশি অপশান নেই। সেখানে হীরা মণ্ডলকে আমরা আজকে সাইড ব্যাকে খেলতে দেখলাম, মোটামুটি দল ভালো খেলেছে, খেলা ঠিকঠাকই চলছিল। সেখানে কিন্তু ডেভিড সে সুন্দর একটা গোল করেছে, সেখানে কিন্তু একদম বল সাজিয়ে দিয়েছিল আমি বলবো হীরা। তো সে কিন্তু ব্যাক হেড করে বল নামিয়েছিল, তার সামনে সেন্টার ব্যাক যে ছিল তাকে বল দেওয়ার জন্য, সেখানে সুযোগ সন্ধানী বক্স স্ট্রাইকার ডেভিড ঘোরাফেরা করছিল, সেই সুযোগকে ভাই আর নষ্ট করে গোলকিপার এগিয়ে আসে, সেখান থেকে কিন্তু ডেভিড গোল করে ইস্টবেঙ্গলকে ফার্স্ট হাফে এগিয়ে দেয়। তো ফার্স্ট হাফের মধ্যেই আমরা দেখলাম যে একটা ইনজুরি, যখন মোটামুটি খেলা প্রায় শেষের দিকে ফার্স্ট হাফে চলছিল, তো তখন ওই হবে 35 থেকে 40 মিনিটের মধ্যে, সেই জায়গাতে কিন্তু মোহামেডানের একজন প্লেয়ার সে কিন্তু চ্যালেঞ্জ করে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার মোহাম্মদ রাকিবকে। সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাই যে রাকিব মাঠের মধ্যে পড়ে থাকে বেশ কিছুক্ষণ, এবং তারপর কিন্তু তার সুস্থতার জন্য রীতিমতন মেডিকেল টিম আসে, এসে সেখানে দেখে যে তার হেড ইনজুরি হয়েছে, তার কিন্তু মাথা ফেটে গেছে। সেখানে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে মাথায় ব্যান্ডেজ করা হয়, কিন্তু তখনও ব্লাড বেরোচ্ছিল ব্যান্ডেজ করার পরেও, সেই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে তাকে সরাসরি ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় এবং তার পরবর্তী সময় কিন্তু তাকে নিয়ে হসপিটালে চলে যাওয়া হয়েছে, সেরকমটাই খবর রয়েছে। এবার তার কিন্তু স্ক্যান করা হবে, কারণ হেড ইনজুরি মানে সবসময় সেটাকে নিয়ে একটু বাড়তি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, এবং যেহেতু তার মাথাটা পুরোপুরি ফেটেছে, দেখে বোঝা যাচ্ছে কোনো একটা অংশে, চোখের উপরে কোনো একটা অংশে, তো সেই কারণে কিন্তু তার সেই জায়গাতে সেলাই দিতে হবে, কিছু করার নেই। তো সেই কারণে তাকে নিয়ে চলে যাওয়া হয়, এটাই আসল ঘটনা। না কোনো রকম গ্যালারি থেকে ইঁট পাথর বালি কিছুই পড়েনি, যেগুলো শুনেছো সেগুলো ভুয়ো খবর, ভুয়ো খবরে কান দিও না। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম মোহামেডানের সমর্থকদের, অল্প কিছু সমর্থক ছিল সেখানে, ইস্টবেঙ্গল সমর্থকদের গ্যালারি থেকে যেরকমটা হয় আমরা দেখে এসেছি, এটা থাকবেই, এটা না থাকলে ভাই ফুটবল থাকবে না। একটু যেরকমটা হয় ওই হিট অফ দ্য মুমেন্টে নানান রকম একদম সাধু বাক্য সেখানে প্রয়োগ হয়, এদিক থেকেও হচ্ছিল ওদিক থেকেও হচ্ছিল, সেগুলো আমরা দেখেছি। এবং সেই জায়গাতে সবথেকে ভালো লাগলো মোহাম্মদ রাশিদ, প্যালেস্টাইনের প্লেয়ার, সে কিন্তু এখন ইস্টবেঙ্গলের প্লেয়ার হয়ে গেছে, এবং ইস্টবেঙ্গল গ্যালারিকে সে যেরকমভাবে বারবারই ইঙ্গিত করছিল যে তোমরা শান্ত হও, আমরা ম্যাচ খেলছি, আমাদের ম্যাচের ফোকাস যেন কোনো রকমভাবে নষ্ট না হয়, পরিস্থিতি যেন কোনো রকম সমস্যা না হয়। তারপর ইস্টবেঙ্গল গ্যালারিও শোনে, এমনকি মোহামেডানের গ্যালারির দিকেও তাকিয়ে হাত নাড়া দিয়ে সে বারবার বলে, এবং গ্যালারি তারপর শান্ত হয়ে যায়, কোনো রকম অসুবিধা হয় না। ফার্স্ট হাফের খেলা হয়। সেকেন্ড হাফে আমরা দেখতে পেলাম যে কিছু পরিবর্তন হলো, যেহেতু রাকিব উঠে গিয়েছিল সেই জায়গাতে কিন্তু রায়নাকে ব্যবহার করা হলো, লালচং নুঙ্গাকে নিয়ে মোটামুটি ডিফেন্স ভালোই সামলাচ্ছিল, আনোয়ার আলী ঠিকঠাকই খেলা হচ্ছিল। এবং সেকেন্ড হাফে আমরা দেখলাম নন্দা কুমারকে নিয়ে আসা হলো, কারণ নন্দা কুমারকে আমরা বেশ কিছু ম্যাচে কার্লেস কোয়াদ্রাতের আমলেও দেখেছি, এবং অস্কার ব্রুসনও প্রয়োজনে কিন্তু তাকে রাইট ব্যাক পজিশানের জন্য ব্যবহার করে, রাইট ব্যাক ঠিক নয়, রাইট মিডফিল্ড থেকে সে অপারেট করে। তো সেই জায়গায় তাকে নামিয়ে যাতে রাইট চ্যানেলটায় কোনো রকম অসুবিধা না হয় সেই কাজটা কিন্তু করে দেয়, এবং সেই জায়গায় মানে এসে কিন্তু একদম সুপার সাব হয়ে গেছে নন্দ কিন্তু একটা হেড থেকে গোল করে, এবং সেখান থেকে ইস্টবেঙ্গল 2-0 ব্যবধানে হয়ে যায়। একবারও কিন্তু
কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়নি যে হ্যাঁ মোহামেডান এসে বেশ ভালো কিছু করেছে না, সেরকম কিছু নয়। তারা মূলত লং বলে খেলছিল, কিছুটা কাউন্টার অ্যাটাকিংও ফুটবল খেলছিল, এটাই তাদের মন খেলা ছিল। কিন্তু ইস্টবেঙ্গলে যেটা খেলা ছিল যে বিল্ড আপ প্লে, যাতে মাঝ মাঠ থেকে বল তৈরি হয়, দুটো উইং থেকে ক্রস ভেসে আসে, কিছু সেট পিস, কিছু আরও পাসিং। এবং মিগুয়েলের খেলা আজকে যেটা দেখলাম, দুর্দান্ত মিগুয়েল খেলেছে। তার পায়ে উইথ দ্য বল সে যখন থাকে ভাই আলাদাই লেভেলে থাকে। সে অন্য সময় বল না থাকলে হয়তো তার ঘোরাফোরা কিছুটা ক্যাজুয়াল মনে হয়, কিন্তু উইথ দ্য বল মিগুয়েল অসাধারণ। আজকের ম্যাচেও কিন্তু আমরা মিগুয়েলের কাছ থেকে দেখতে পেলাম। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের মতন ঠিকঠাক পারফরমেন্স করেছে। কিন্তু ম্যাচ শেষে অস্কার ব্রুসনকে সাংবাদিকরা যখন প্রশ্ন করে বিদেশি প্লেয়ার বা স্বদেশি প্লেয়ারদের নিয়ে, তখন রাকিবের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন কোচ যেটা বলে যে রাকিবের এখন কিন্তু স্ক্যান হবে, তারপরে আমরা বুঝতে পারবো। আশা করছি 4-5 দিন পর থেকে হয়তো রাকিবকে পাবো, কারণ তার স্টিচ দিতে হবে, তো সেক্ষেত্রে তাকে কিছুটা সময় দিতে হবে। এটা কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। 4-5 দিন নয়, সময়টা যদি আরও বেশি লাগে অবাক হওয়ার কিছু নেই। এবং আর মাত্র 8 দিন বাদে ইস্টবেঙ্গল 16 তারিখে প্রথম ম্যাচ খেলবে। তার আগে যদি 5-6 দিন মেন রাইট ব্যাক না খেলতে পারে, সেটা চাপের ব্যাপার। আর রাকিব এই সিজনে বা অস্কারের আমলে যা পারফরমেন্স করছে, ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক অপশান কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো তাকে অবশ্যই দ্রুত সুস্থ করতে হবে। আমরা চাইবো রাকিব দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরুক। এবং ইস্টবেঙ্গলের কাছে রাইট ব্যাকে অপশান নেই। প্রভাতকে হয়তো একটা অপশান হিসাবে ভাবা যেতে পারে, কিন্তু প্রভাত বছরের বেশিরভাগ সময়ই ইনজিওর্ড থাকে, রিহ্যাব করতেই ব্যস্ত থাকে। সে খেলবে কখন? তার রিহ্যাব করতে করতেই সময় চলে যায়। তো আমি বলবো সুমন দেখে কিন্তু প্রস্তুত রাখা উচিত। সুমন নো ডাউট ভালো খেলেছে, আমরা দেখেছি সন্তোষ ট্রফি দলেও তাকে দেখেছি ভালো পারফরমেন্স করতে, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও ধারাবাহিক ভালো খেলতে। তাকে কিন্তু ইমিডিয়েটলি দলের সঙ্গে ফিট করা উচিত, তাহলে কিন্তু রাইট ব্যাকে একটা অপশান বাড়বে। এবং অবশ্যই নো ডাউট সে ভালো প্লেয়ার, মাথা ঠান্ডা রেখে খেলতে পারে এবং অনেক দিন ধরেই ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলছে। তো সে কিন্তু জার্সির ওয়েট বোঝে। তো এবং বাঙালি প্লেয়ারকে সুযোগ দেওয়া হলে আমার মনে হয় খুব একটা খারাপ অপশান হবে না। তাকে ব্যাকআপ অপশান হিসাবে তৈরি রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ হবে অস্কারের জন্য। এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে নবনিযুক্ত বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলে ইউসুফ, তাকে কিন্তু আজকে ব্যবহার করা হয়নি। মূলত কারণ হচ্ছে তাকে একটু রেস্ট দিতে চাইছে। বিমানযাত্রার পর তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না, হাতে সময় কম। তো তার মধ্যে তাকে ফিট করার সমস্ত রকম পরিকল্পনা করবে, সেটা কিন্তু অস্কার ব্রুসন জানিয়েছে। এবং সে সম্পূর্ণ ফিট রয়েছে, তাকে নিয়ে খুব একটা অসুবিধা নেই, তার ফিটনেস নিয়ে কোনো রকম চিন্তা নেই, সেটা কিন্তু অস্কার ব্রুসন জানিয়ে গেছে। কিন্তু কেভিন সিভিলেকে নিয়ে এখনও পর্যন্ত একটু হলেও সাবধানী রাখার চেষ্টা করছে, কারণ কেভিন এমন একজন প্লেয়ার যে কিন্তু দলের মেন সেন্টার ব্যাক বিদেশি প্লেয়ার হবে, তার ব্যাকআপ কেউ নেই ইস্টবেঙ্গল দলে। তো তাকে কিন্তু কিছুটা আড়ালে রাখার চেষ্টা। এবং এই প্র্যাকটিস ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচে বলাই থাকে কোনো রকম হার্ড চ্যালেঞ্জ ট্র্যাকেল করা যাবে না। তারপরেও আমরা দেখলাম এরকম একটা ঘটনা। হ্যাঁ, তারপর তাকে রেড কার্ড দেওয়া হয়েছিল মোহামেডানের প্লেয়ারকে। কিন্তু এরকমভাবে যদি ফিজিক্যাল খেলা হয় ভাই, প্র্যাকটিস ম্যাচ না খেলাই ভালো। এখানে ইনজিওর্ড হয়ে গেলে আইএসএলের জন্য চাপ হয়ে যাবে। তো যাই হোক, ওভারঅল এরকমই খেলা হয়েছে, এরকম পুরো খেলাটাকে নিয়ে আলোচনা করে দিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারছো কীরকম পারফরমেন্স হয়ে গেছে। এবং নন্দ এখনও পর্যন্ত সে প্ল্যানিংয়ে রয়েছে, সেটা কিন্তু অস্কার ব্রুসন জানিয়েছে। নন্দ গেম চেঞ্জার, আমাদের বেঞ্চের অপশান হিসাবে নন্দ কিন্তু দুর্দান্ত এবং তার এক্সপিরিয়েন্স রয়েছে। সে যে কোনো সময় এসে ম্যাচের রং পরিবর্তন করতে পারে, সেটা কিন্তু অস্কার ব্রুসন জানিয়ে গেছে। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের আমরা সবার প্রথম জানিয়েছিলাম যে একজন প্লেয়ার কিন্তু কলকাতায় আসছে, ডিফেন্ডার প্লেয়ার, 27 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার আময় রানোয়ারে। তো রানোয়ারেকে কিন্তু আজকে অফিসিয়ালি মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে ঘোষণা এসেছে 31শে মে 2026 সাল পর্যন্ত তার সাথে অফিসিয়াল চুক্তি হয়েছে। চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আবারও সে কেরালা ব্লাস্টার্সে ফিরে যাবে, এরকমটাই আপডেট রয়েছে। এবং কেরালার সঙ্গে মিউচুয়ালি এই সিজনটুকুর জন্য কন্ট্যাক্ট টার্মিনেট করেছে আময় রানোয়ারে। তো তার অফিসিয়াল ঘোষণা এসে গেছে। সের্জিও লোবেরার আন্ডারে এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসিতে খেলেছে। এবার মোহনবাগান সুপার জায়েন্টেও সের্জিও লোবেরার সঙ্গে একই সাথে খেলতে দেখা যাবে এই অমেয় রানোয়ারেকে। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।